প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, সাবধানে আছো। তা আজকে মূলত আমি ক্লাস 10-এর দশম শ্রেণীর একটি বাংলা বিষয়ের কবিতা আলোচনা করব। কবিতাটি আলোচনা করার আগে আমি বলবো যে আমার বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী, এবং শুধু আমার বিদ্যালয়ের নয়, অন্য যে কোনো বিদ্যালয়ের দশম শ্রেণীর বা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী যারা এই ভিডিওটি দেখবে, তারা এটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ আমি চেষ্টা করব বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপরে একটু আলোচনা করতে। এখন যেহেতু একটু অবকাশ আছে, সেই জন্য এই সুযোগটা আমরা পাচ্ছি। তো যাই হোক, আমরা আজকে যে কবিতাটা আলোচনা করব সেটির শিরোনাম হলো অসুখী একজন। কবির নাম তোমাদের কাছে খুব অপরিচিত মনে হতে পারে, কারণ সাধারণভাবে তোমাদের বয়সী ছেলেমেয়েরা এই কবির নামের সঙ্গে পরিচিত নও। তো তোমরা খুব সৌভাগ্যবান যে তোমাদের সিলেবাসে তেমন একজন কবির কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে যিনি একজন বিশ্ব সাহিত্যের জগতে তিনি একজন কিংবদন্তি। নাম তার পাবলো নেরুদা। তো কবিতা আলোচনা করতে গেলে, যে কোনো কবিতা আলোচনা করতে গেলে শুধু কবিতা নয়, কবিতা, উপন্যাস, প্রবন্ধ যাই আমরা আলোচনা করি না কেন, সেই কবিতা, প্রবন্ধ বা রচনার পিছনে, যে কোনো রচনার পিছনে, উপন্যাসই বলো, ছোট গল্প বলো, তার পিছনে যে সাহিত্য ব্যক্তিত্ব থাকেন, তার গড়ে ওঠার, তার মননের গড়ে ওঠার একটা ইতিহাস থাকে। যদিও কবিতা পাঠকালে আমরা নিশ্চয়ই কবির ব্যক্তিগত জীবনকে খুঁজব না, এটা মনে করা হয়, কারণ যে কোনো কালজয়ী কবিতা, উপন্যাস বা বিবিধ সাহিত্যের যে সমস্ত ধারায় যে সমস্ত রচনা থাকে, সেগুলো তার কালকে অতিক্রম করে যায়, দেশকে অতিক্রম করে যায়, তার কোনো সময়ই ব্যক্তিগত থাকে না। সুতরাং কবিতা কখনো ব্যক্তিগত নয়। তাই আমরা কবিতার ভিতরে কবির জীবনকে খুঁজব না, এরকমই বলে থাকি। তবুও আমি বলবো যে কিছুটা তো থেকেই যান কবি। তার গড়ে ওঠা, তার অভিজ্ঞতার জগৎ, তার দুঃখ, তার যন্ত্রণা এবং সেই সকল অনুভূতির সংশ্লেষণ সেই কবিতার মধ্যে থাকে। তাই অল্প বিস্তর কবির জীবনকে বুঝে নেওয়াটা আমাদের একটু উচিত। যেমন ধরো, যখন আমরা একটা গাছের দিকে তাকাবো, তখন গাছের কবিতা হলো তার ডালপালার বিস্তার, তার সবুজের বিস্তার, সেই তার কবিতা। কিন্তু সেই কবিতার জেগে ওঠার পিছনে রয়েছে শিকড়ের অবদান। মাটির নিচে থেকে শিকড় তার প্রাণ রস পাতায় পাতায়, ডালে ডালে বইয়ে দেয়, সেই তখন কবিতা হয়ে যায়। সুতরাং আমরা, যেহেতু একদমই অপরিচিত এক কবির কবিতা তোমরা পড়তে যাচ্ছ, তো তার সম্পর্কে আমরা একটু জেনে নিই যে আসলে কোন অভিজ্ঞতার জগৎ তাকে তৈরি করেছিল।
তো খুব মজার ব্যাপার হলো, পাবলো নেরুদা কিন্তু কবির আসল নাম নয়। তার আসল নাম, প্রথমত তিনি চিলির কবি, চিলিতে তার জন্ম, স্প্যানিশ তার লেখার ভাষা, মুখের ভাষা। তো তার আসল নাম একটু খটোমটো, মনে রাখা খুব কঠিন, আমারও মনে থাকে না। তো তার আসল নাম হলো নেপতালি রিকার্ডো রেইস বাসালতো। নেপতালি রিকার্ডো রেইস বাসালতো তার প্রকৃত নাম। তো কেন তিনি এই নাম পরিবর্তন করেছিলেন, তার পিছনে একটা মজার ঘটনা আছে। তার বাবা, তার আগে একটু বলে নিই যে 1904 সালে রিকার্ডো চিলির পারাল বলে একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তো খুবই দুঃখের বিষয় যে জন্মের মাত্র 1 মাসের ভিতরে তার মা মারা যান। মা একজন শিক্ষিকা ছিলেন, আর বাবা ছিলেন একজন রেলওয়ে কর্মচারী। তো মাতৃহারা সন্তান পাবলো নেরুদা বাবাকে ভীষণ ভয় পেতেন, খুব রাশভারী লোক ছিলেন, ভীষণ ভয় পেতেন। আর তোমার আমার বাবার মতোই তার বাবারও সন্তান ছিল, স্বপ্ন ছিল ছেলে একটা কিছু হবে। একটা কিছু হবে মানে কি, আমরা এমন হওয়া বুঝি যে হওয়াতে সামাজিক সম্মান আছে, যে হওয়াতে অর্থ আছে, তো তেমন একটা কিছু হবে। কবিতা লিখলে আজকেও যেমন দৃষ্টিভঙ্গি আছে, বাবা মারা মনে করে ছেলে বকে গেল, ওই কবিতা লেখা আর কিছু হবে না, অর্থাৎ তার বাবার দৃষ্টিভঙ্গি তেমনটাই ছিল। তো যাই হোক গে, জন্মের কিছুকাল পর যখন তার মা মারা গেলেন, তখন পালার থেকে তারা আরেকটা শহরে চলে গেলেন, ত্রিচমা বলে। সেখানেই নেরুদার শৈশব কাটে এবং প্রাথমিক শিক্ষা সেখানেই শুরু হয়। সেখান থেকে পরে তিনি উচ্চশিক্ষার জন্য চলে গেলেন সান্তিয়াগো। কবিতা কিন্তু লিখছেন 10 বছর বয়স থেকে। গোপনে, বাবা পছন্দ করেন না, তাহলে কি করতে হবে, তিনি নাম পাল্টে ফেললেন। কি নাম নিলেন না, তার একজন প্রিয় লেখক, চেক লেখক, কবি যে দেরিদা, সরি ভুল বললাম, যে নেরুদা, তার প্রিয় চেক কবি এবং লেখক, আর তার প্রিয় শিল্পী পাবলো পিকাসো। তো তিনি নাম নিয়ে নিলেন পাবলো নেরুদা। সেই নামেই তার কবিতা প্রকাশিত হতে শুরু করল। যখন তিনি স্কুলের ছাত্র, তখনই স্থানীয় পত্রপত্রিকায় তার লেখা ওই নামে প্রকাশিত হতে লাগলো। ষোলো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো, যার ইংরেজি নাম হলো দ্য বুক অফ টুইলাইট। বোদ্ধারা তাকে চিনে ফেললেন, যে এক আশ্চর্য আবির্ভাব ঘটেছে কবিতার জগতে, সাহিত্যের জগতে এক আশ্চর্য আবির্ভাব ঘটেছে।
যখন তার 20 বছর বয়স, এক বিরহ কাতর প্রেমকে, এক ব্যর্থ প্রেমকে স্মরণ রেখে তিনি লিখলেন তার দ্বিতীয় গ্রন্থ 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার। বয়সের তুলনায় অনেক পরিণত লেখা, ভালোবাসা তার সমস্ত আবেদন নিয়ে, ভালোবাসা তার হৃদয় নিয়ে, তার যৌনতা নিয়ে সেই কবিতাগুলোর মধ্যে উপস্থিত থাকল। প্রশংসাও পেলেন, আবার বয়সের তুলনায় যে ভাবনাকে তিনি প্রকাশ করেছেন তার সেই কবিতাগুলোতে, ফলে সমালোচনাও হলো। কিন্তু মোট কথা গোটা দেশে, সাহিত্যের জগতে 20 বছর বয়সে নেরুদা হয়ে গেলেন সেলিব্রিটি। তার কবিতা পাঠকের হৃদয় জয় করে নিল, তার কবিতা গোটা দেশে, সঙ্গে সঙ্গে গোটা দেশে তাকে প্রতিষ্ঠা দিল, এবং তিনি তখন সেলিব্রিটি। পাঠক চিনে ফেলল যে এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে, এক আশ্চর্য কবির আগমন ঘটেছে। কিন্তু নেরুদার জীবন খুব মসৃণ ছিল না। তাকে ফেস করতে হয়েছে দারিদ্র্য, খেতে পাওয়ার চিন্তা। বাধ্য হয়ে তিনি অনারারি কনসালের কাজ নিলেন, দায়িত্ব নিলেন। বেতন নেই, সেটা অনারারি, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হলো বিদেশে কূটনৈতিক দপ্তরে। তিনি প্রথম দায়িত্ব পেলেন মায়ানমারে, আজকে যেটা আমরা ব্রহ্মদেশ বলি, একদম অচেনা জগৎ, কিন্তু দুবেলা দুমুঠো অন্ন পাওয়া যাবে, খেতে পাওয়া যাবে, সুতরাং তার সেখানে যেতে আপত্তি থাকলো না। তিনি মায়ানমারের কনসাল রূপে তার কূটনৈতিক দপ্তরে যোগদান করলেন। পরবর্তীকালে তিনি সেখান থেকে কলম্বিয়া, সিঙ্গাপুর, বাটাভিয়া, জাকার্তা, বিভিন্ন দেশের বিভিন্ন রাজধানীতে তিনি কূটনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাহলে একটা বর্ণময় জীবন। বিভিন্ন দায়িত্ব সামলানোর পাশাপাশি তার লেখায় এক আশ্চর্য পরাবাস্তব সংমিশ্রিত প্রেম, দুঃখ, যন্ত্রণা, সুখ, আনন্দ বারবার উঠে এসছে, আনইনহিবিটেড। যা তিনি বুঝেছেন, যা তিনি রিয়েলাইজ করেছেন, তাই লিখেছেন। এ তার অভিজ্ঞতা, তার মননের অভিজ্ঞতা, অ্যান্ড সাথে সাথে তার ইন্টেলেক্টেড রিয়েলাইজেশন, সেটা তার কবিতায় বারবার উঠে এসছে। সুতরাং রাজনৈতিকভাবে সেরকম তিনি ঘনিষ্ঠ কোনো পরিচয় অর্জন এ পর্যন্ত না করলেও রাজনীতি তিনি বুঝতেন, কারণ তিনি ছিলেন কূটনৈতিক উপদেষ্টা বিভিন্ন দেশে, তার নিজের দেশের হয়ে। পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন
এবং আর্জেন্টিনা ও স্পেনে সেখানেও কূটনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। স্পেনে থাকাকালীন তার জীবনের একটা চরম বাঁক তৈরি হয়, সেটা হলো স্পেনের গৃহযুদ্ধ। সালটা হলো 1936। পরিচয় হলো লোরকার সাথে, আর এক যুগান্তকারী কবি গার্সিয়া লোরকা তার সঙ্গে তার পরিচয় হলো। লোরকা ছিলেন র্যাডিক্যাল কমিউনিস্ট পার্টির সদস্য। সেখানে স্বৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে র্যাডিক্যাল কমিউনিস্ট পার্টি তাদের অপ্রেশনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মানব বিরোধী নীতির বিরুদ্ধে লড়ছিল। গোটা স্পেন উত্তাল, গৃহযুদ্ধ চলছে। তার সাক্ষী রইলেন নেরুদা। নিষ্ঠুরভাবে হত্যা করা হলো লোরকাকে, প্রিয় বন্ধু তার। সেই ব্যথা, সেই বেদনা বুকে নিয়ে পরের বছরে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে মুখোমুখি হলেন। দেশে ফিরে তিনি র্যাডিক্যাল কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে মনোনীত হলেন। অর্থাৎ তার রাজনৈতিক জীবনের অভিষেক ঘটেছিল কিন্তু স্পেনে। তিনি কমিউনিস্ট পার্টির সমর্থনে, মানুষের পক্ষ নিয়ে প্রচারে সামিল হলেন। কবিতায় কবিতায় মানুষের কথা উঠে এলো। স্বাভাবিকভাবেই দেশে ফিরে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে পড়লেন। র্যাডিক্যাল কমিউনিস্ট পার্টির সিনেটর নিযুক্ত হলেন। সেই সময়ে ভিদালে চিলির প্রেসিডেন্ট। তার নির্বাচনী প্রচারেও কিন্তু নেরুদা অংশ নিয়েছিলেন। কিন্তু দেখা গেল নির্বাচনের পর ভিদালে বামপন্থী মতবাদ থেকে সরে এসে দমন পীড়ন নীতি, মানুষের স্বার্থের পরিপন্থী নীতি গ্রহণ করলেন। ভিদালে ঠিক করলেন যে চিলি থেকে বামপন্থী মতাদর্শকে উচ্ছেদ করতে হবে। নেরুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। বন্ধুদের সাহায্যে নেরুদা পালালেন আর্জেন্টিনা। সেখানে বিভিন্ন দেশ ঘুরে বছর 4-5 পর তিনি আবার নিজের দেশ চিলিতে ফিরে এলেন। বন্ধু এল সান্দে তখন প্রেসিডেন্ট। তিনি তাকে আবার কূটনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন বিভিন্ন দেশে। এই যে সময়কাল, এই যে ঘটনা প্রবাহ, এর মধ্যে কিন্তু নেরুদার লেখা থামেনি। তার এই বর্ণময় জীবন রাজনৈতিক এবং সামাজিক, তার যে সে বর্ণময় জীবন তার মনকে তৈরি করেছে, মননকে তৈরি করেছে। একই সাথে একের পর এক কাব্যগ্রন্থ, এই দুর্যোগের সময়েও একের পর এক কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে। মানুষ অনুপ্রাণিত হয়েছে তার প্রেমে, তার ভালোবাসায়, তার ঘৃণায়। দমন পীড়নকারীদের প্রতি ঘৃণা, অত্যাচারী শাসকের প্রতি ঘৃণা, গরিব অসহায় মানুষের পক্ষে সোচ্চার হওয়া তার কবিতায় বারবার ফিরে এসেছে। মানুষ তাকে গ্রহণ করেছে।
পাঠক তাকে চিনতে পেরেছে। উনিশশো 1971 সালে নেরুদা পেলেন নোবেল পুরস্কার। তার পরবর্তী সময়ে চিলিতে ঘটল পিনোচেতের উত্থান, এক একনায়কতন্ত্রের নিষ্ঠুর সামরিক প্রধান, যার নেতৃত্বে চিলিতে সামরিক অভ্যুত্থান ঘটল। সেই সময় অসুস্থ হয়ে পড়েন নেরুদা। পরের বছরেই তিনি মারা গেলেন 1973 সালে। তাহলে আমরা কি দেখলাম? নেরুদার এই দীর্ঘ জীবনকালে তিনি দেখেছেন রাজনৈতিক উত্থান এবং পতন, তিনি দেখেছেন দুঃখ, দুর্দশা, অনাহার, লোরকার মতো বন্ধুর মৃত্যু, তিনি দেখেছেন গৃহযুদ্ধ, স্পেনের গৃহযুদ্ধ, 1936 সালে যে গৃহযুদ্ধ, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ছিল, তা তাকে চরম বেদনা দিয়েছে। মানুষের মৃত্যু তাকে চরম কষ্ট দিয়েছে। ক্ষমতালোভী শাসকের ক্ষমতা লোভ কত দূর যেতে পারে তিনি তা প্রত্যক্ষ করেছেন। গৃহযুদ্ধের পর এলসান্দে তাকে দায়িত্ব দিয়েছেন যারা রিফিউজি, স্পেনের রিফিউজি যারা ফ্রান্সে আশ্রয় নিয়েছিল তাদের ফিরিয়ে আনার। তিনি তাদের কষ্ট দেখেছেন। তাহলে দি আনহ্যাপি ওয়ান, অসুখী একজন, এই কবিতা নেরুদা ছাড়া কে লিখবেন? কবিতাটা তো আমরা পড়বো নিশ্চয়ই, আগে আমরা বুঝে নিই, কলমটাকে চিনে নিই। কবিতাটা আসল যে নাম লা ডেসডিচাদা, ইংরেজি অনুবাদে আনহ্যাপি ওয়ান, আর একে বাংলায় অনুবাদ করলেন নবারুণ ভট্টাচার্য, আর এক দিকপাল বাঙালি সাহিত্যিক। তোমরা অবশ্যই তার লেখা বড় হয়ে পড়বে যদি তার লেখার বোধে নিজের বোধকে উন্নীত করতে পারো। নবারুণ ভট্টাচার্যকেও পড়তে গেলে কিন্তু সাধারণ অলসতা দিয়ে পড়া যায় না। সেই নবারুণ ভট্টাচার্য যিনি লিখেছেন এরকম একটি কাব্যগ্রন্থ, সেই মৃত্যু উপত্যকা আমার দেশ না। কবিতাটা শুনো, ইউটিউবে সার্চ করো, কবিতাটা শুনবে। যে ওই কবিতাটির, নবারুণ ভট্টাচার্যের লেখা ওই কবিতাটির প্রতিটি শব্দ কেমন ভাবে আজকে সত্য হয়ে উঠছে। তার সময়েও সত্য ছিল, আজকেও সত্য ছিল। এই নবারুণ ভট্টাচার্য লিখেছেন হারবার্ট বলে একটি মহাগ্রন্থ, খুব ছোটি বই। তিনি লিখেছেন কাল মালসাট, ফ্যাতারুর কুম্ভিপাক। তো তাকে তো সহজে বুঝতে পারবে না, তাকে পড়তে গেলে নিজেকে ধাপে ধাপে তৈরি করতে হবে। তো সেই নবারুণ ভট্টাচার্য, যার মা হলেন মহেশ্বেতা দেবী, বাবা হলেন বিজন ভট্টাচার্য, সেই নবারুণ ভট্টাচার্য
একটি অনুবাদ গ্রন্থ, কবিতা গ্রন্থ, বিদেশি ফুলে রক্তের ছিটে। বিদেশি ফুলে রক্তের ছিটে, সেই অনুবাদ কবিতা গ্রন্থে এই কবিতাটি, নীলুদার এই কবিতাটি রয়েছে। কবিতাটি একটি ফুল। শব্দে শব্দে এই ফুলের বিকশিত হওয়ার সত্যি এই কবিতায় রয়েছে। প্রতিটি শব্দে শব্দে তার পাপড়ি মেলছে কবিতাটি, ফুলের মতো। কিন্তু সেই ফুল, যে ফুল মানুষের হাতে দিয়ে মঙ্গল কামনা করা যায়, সেই ফুল এটা নয়। কারণ এই ফুলের গায়ে লেগে আছে রক্তের ছিটে, মানুষের রক্ত। যে মানুষ শান্তি চেয়েছিল, যে মানুষেরা সহজ সরল শান্ত নিরুদ্বিগ্ন একটা জীবন কাটাতে চেয়েছিল, যে মানুষের বিশাল কিছু কোনো প্রাপ্তির চাহিদা ছিল না, সেই মানুষের রক্ত এই প্রস্ফুটিত ফুলের গায়ে লেগে আছে। এই প্রস্ফুটিত কবিতার গায়ে লেগে আছে অসহায় নারীর চিৎকার, অসহায় শিশুর কান্না, অসহায় বাবা মায়ের হাহাকার। সুতরাং এই কবিতা তো ফুলই বটে, আর এই কবিতাতে যা লেগে আছে সে তো মানুষের রক্ত। তো এই কবিতাতে অসুখী একজন, যে কবিতা তোমার সিলেবাসে রয়েছে, সেই কবিতাতে কেউ নায়ক নয়। কবিতা পড়লে মনে হতে পারে কবিতাটি উত্তম পুরুষে লেখা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। কথক আমি, সে কাউকে ছেড়ে দিয়ে যাচ্ছে, তাহলে সে নায়ক? মনে হতে পারে সে নায়ক, আর যাকে ছেড়ে দিয়ে যাচ্ছে সে নায়িকা। সারফেস লেভেলে আমরা কবিতাটিকে এইভাবেই পড়ব। কবিতাটি শুরু হয়েছে খুব নাটকীয়ভাবে। আমরা কোনো কবিতাটির প্রথম 3 লাইন পড়ে আমরা তৈরি হচ্ছি একটি ট্র্যাজেডির জন্য। আমাদের মন বলছে কিছু একটা বিয়োগান্তক ঘটনার সাক্ষী হতে চলেছি আমি বা আমরা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। ঠিকই একজন নারীর কথা বলা হচ্ছে। তাকে কথক ভালোবাসেন, সেও ভালোবাসে তার পুরুষকে। তাহলে কেন চলে যাওয়া? তাদের ভালোবাসার মধ্যে কোনো ভনিতা ছিল না, তাদের ভালোবাসার মধ্যে কোনো ভান ছিল না, মিথ্যাচার ছিল না, আমরা দেখব ছিল না। তাহলে কেন তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া? কথক এটাও বলছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কথক তাকে বলেনি যে আমি আর ফিরছি না। কিসের ডাক?
দেশের ডাক, সর্বহারা মানুষের ডাক, অত্যাচারিত মানুষের ডাক। তুমি এসো, পথ দেখাও, বিপ্লবে অংশ নাও। এটা ঘরে বসে প্রিয়ার বাহুডোরে বাঁধা পড়ার সময় নয়, এখন পথে নামার সময়। ব্যক্তি ভালোবাসা নয়, ব্যক্তি ভালোবাসাই মানুষের সর্বাঙ্গীন ভালোবাসাকে খোঁজো। তুমি এসো, আমরা তোমার জন্য অপেক্ষায় আছি। দেশ ডাকছে, আর দেশ মানে কাঁটাতার ঘেরা কোনো ভূখণ্ড নয়। দেশ মানে দেশের মানুষ। দেশের মানুষকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, সেই হলো দেশকে ভালোবাসা, কাঁটাতারকে ভালোবাসা নয়। সুতরাং সেই ডাককে তো উপেক্ষা করার মতো নয়। যেখানে শাসক সম্প্রদায়, অত্যাচারী শাসক, একনায়কতন্ত্রী শাসক প্রবল অত্যাচার করছে সাম্যবাদী মানুষের উপরে, যারা নিজের অধিকারটুকু, নিজের পাওয়াটুকুকে শুধু পেতে চায়, বিশেষ কোনো প্রাপ্তি নয়। যারা নিজের অধিকারটুকু বুঝে নিতে চায় সাধারণ মানুষ হিসাবে, তাদের মেরে ফেলছে, তাদের অত্যাচার করছে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করছে। ভুলে যেও না, স্পেনের গৃহযুদ্ধের সাক্ষী কিন্তু পাবলো নেরুদা। ভুলে যেও না, চরম রাজনৈতিক উত্তাল অস্থিরতার সাক্ষী কিন্তু পাবলো নেরুদা। চরম দুর্দশাগ্রস্ত মানুষকে দেখেছেন কাছ থেকে। সুতরাং তার কথক, তার কবিতার কথক, তাকে তো ঘর ছাড়তে হবে, তাকে তো প্রিয়ার চুল থেকে মুখ তুলে, প্রিয়ার মাথা থেকে ঠোঁট তুলে নিয়ে ফিরে যেতে হবে। কারণ ভালোবাসা কখনো স্বার্থপর হতে পারে না। ভালোবাসা আমাকে বাঁধবে না, ভালোবাসা মুক্তি দেবে। মানুষের স্বার্থে প্রেমিককে মুক্তি দেবে। কিন্তু কথক যে ফিরবে না, সে কথাটা সে তার প্রিয়তমাকে বলে যায়নি। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে সে অপেক্ষায় থাকবে। সে দরজায় দাঁড়িয়ে তার দৃষ্টি বিছিয়ে দেবে দূরের পথের পানে। কেউ কি আসছে? তেমনি করে কথকের প্রেমিকা, কথকের দয়িতা বাড়ির সদর দরজায় অথবা জানালায় দিনের পর দিন তার দৃষ্টিকে বিছিয়ে রাখে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কথক ফিরল না। খুব স্বাভাবিক জীবনের ছন্দকে এখানে প্রকাশ করা হয়েছে, সময়ের প্রবাহমানতাকে এখানে প্রকাশ করা হয়েছে। কুকুরের চলে যাওয়া এবং গির্জার এক সন্ন্যাসিনীর চলে যাওয়া। মন্থর গতিতে সময় পেরিয়ে যাচ্ছে। সপ্তাহ, সপ্তাহ থেকে বছর,
ওই কুকুরের হেঁটে যাওয়ার মতো, ওই সন্ন্যাসিনীর হেঁটে যাওয়ার মতো। তেমনি করে দয়িতা পথের পানে চেয়ে থাকে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। পায়ের ছাপ একদিন কথা বলতো, এই পথে আমার ভালোবাসার মানুষ গেছে। একদিন তার দয়িতা, একদিন তার নারী সেই পায়ের ছাপে তার পরম পুরুষের, ভালোবাসার পুরুষের গায়ের ঘ্রাণ পেয়েছে। কিন্তু সে তো চিরকালীন নয়। বৃষ্টি আসে, সময় আসে, পায়ের ছাপ ধুয়ে যায়, মুছে যায়, শুধু স্মৃতি জেগে থাকে। সে পথে কেউ যায় না, সেই জন্য ঘাসের কেন ঘাস বলা হয়েছে, কেন যে ঘাস জন্মালো। যে পথে কেউ যায় না সে পথেই ঘাস জন্মায়। যে পথে সে গেছে সে পথে আর কেউ যায় না, সবার জন্য সে পথ নয়। সুতরাং প্রাচীন হয়ে গেছে সেই যাওয়া, আর সে যাওয়ার উপরে সবুজ ঘাস জন্মেছে। সেই ঘাসে ঘাসে প্রিয় পুরুষের গায়ের গন্ধ পায় সেই অপেক্ষারতা নারী। কথক সেটা জানে, সে যেখানেই থাকুক সে জানে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে। পাথর কথাটা রিপিটেশন হয়ে গেল। পাথরের মতো, পরপর পাথরের মতো, দুঃসহ দুঃখের ভার বোঝা, সেটাই পাথর। পরপর পাথরের মতো নেমে আসে। কোথাও কোনো আশার আলো নেই, মিলনের সংকেত নেই, ফিরে পাওয়ার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত। শুধু অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। যদি আসে, কোনো শব্দে সচকিত হয়ে পিছন ফিরে চাওয়া, সেই কি এলো? মানুষের পায়ে পায়ে তার পায়ের আওয়াজ শুনতে পাওয়ার জন্য কান পেতে রাখা, সে অপেক্ষার ভার তো পাথরের মতো হবেই। তাই এই পাথর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। এতদিন কথক কি করছে? এখনো তো কোনো বিপর্যয় নেই। প্রস্তুতিকাল, এটা প্রস্তুতিকাল। সেই প্রস্তুতিতে অংশ নিতে তিনি দেশ ছেড়েছেন, তার ঘর ছেড়েছেন, প্রিয়তমাকে ছেড়েছেন, প্রিয় নারীকে ছেড়েছেন। আশ্রয় স্বরূপ সেই নারী কিসের আশ্রয়? স্নিগ্ধ এক মধ্যবিত্ত ভালোবাসার জীবনে, শান্ত নির্বিঘ্ন জীবনের আশ্রয় সেই নারী। আজ সেই আশ্রয় ছেড়ে নিরাশ্রিত সে খোলা আকাশের নিচে অসহায়, নিপীড়িত, ক্ষুধার্ত মানুষের সঙ্গে এক প্রবল আঘাত হানবার জন্য তৈরি হচ্ছে। পরিবর্তন চাই,
মানুষের পেটে ভাত দিতে হবে, বক্তৃতা নয়। সেই প্রস্তুতি পর্বে তার এই অনিকেত যাত্রা। তারপর যুদ্ধ এলো। দেখো বাক্যটা কত সংক্ষিপ্ত হয়ে গেছে। সংক্ষিপ্ত হয়ে গেছে এই জন্যে যে একটা অভিঘাত তৈরি করা হচ্ছে। সংক্ষিপ্ত এক্সপ্রেশন, যেটা সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত ভাব, সংক্ষিপ্ত প্রকাশভঙ্গিমা আমাদের মনের আন্দোলন এবং অভিঘাত তৈরি করে। তারপর যুদ্ধ এলো, যেন যুদ্ধটা অনিবার্য ছিল, আসবারই কথা ছিল। তো সে এলো প্রবল অভিঘাত নিয়ে। আকাশ কেঁপে উঠল, বাতাস কেঁপে উঠল, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই রকম এক অভিঘাত। ইসলামিক মিথে বলা আছে যে ইসরাফিল এক শিঙা নিয়ে অপেক্ষা করছেন। ইসরাফিল হচ্ছেন একজন ফেরেশতা, দেবদূত। তাকে আল্লাহ একটা শিঙা ধরিয়ে দিয়েছে এবং সে অপেক্ষা করছে। যখন সৃষ্টির প্রলয় মুহূর্ত শুরু হবে, তার আগে সে সেই শিঙা ফুঁকবে। সেই শিঙা ফোঁকার সঙ্গে সঙ্গে পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে। সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, প্রলয় হবে, সৃষ্টির বিনাশ হবে। সেই রকম একটা প্রলয় নিয়ে সব কিছু প্রচলিত মূল্যবোধ, মানুষের অধিকাংশ মানুষের নির্বিকার আত্মসমর্পণ অত্যাচারী শাসকের পায়ের কাছে, রাষ্ট্রযন্ত্রের পায়ের কাছে, সেই সত্যকে চরম আঘাত আনতে যুদ্ধ এলো। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, কোনো ঘুমন্ত আগ্নেয়গিরি। কেউ জানতো না সে কোনোদিন জেগে উঠতে পারে। সকলে ভেবেছে এ তো মরা, এ আর কবে জাগবে, ঘুমন্ত না হলে সে জানে না এই আগ্নেয়গিরিতে কোনোদিন অগ্নুৎপাত হবে, মানুষ জানে না। সে তাকে তুচ্ছ করেছে, অবহেলা করেছে, সে তার পাশে ঘুরেছে, সে বুঝতে পারেনি যে সে ভিতরে ভিতরে সঞ্চয় করছে লাভার স্তূপ, ভিতরে ভিতরে সঞ্চয় করছে নির্গমনের প্রবল বিস্ফোরণ পথ। যে কোনো দিন সে বেরিয়ে আসবে, তার তপ্ত গলিত লাভাই মানুষ ঢেকে যাবে, মরে যাবে। তেমনি করে মানুষের ক্ষোভ, না পাওয়ার ব্যথা, বঞ্চিত হওয়ার কষ্ট, শাসকের নিপীড়ন অত্যাচারে নিষ্পিষ্ট হওয়ার বেদনা নিয়ে সে তার শক্তিকে সঞ্চয় করেছে। তারপর এক আগ্নেয়গিরির পাহাড়ের লাভা উদ্গীরণের মতো সে প্রবল বিস্ফোরণে ফেটে পড়েছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ব্যাপারটা সহজ, তারা কি সব পেয়ে গেল? পাওয়া না পাওয়া নয়, এটা প্রতিবাদের ভাষা। প্রবল গৃহযুদ্ধ শুরু হয়েছে স্পেনে। একদিকে অধিকার পাওয়ার লড়াই, একদিকে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। একদল মানুষকে মানুষের অধিকার দেবে না, তাই সে বন্দুক ধরেছে, রাইফেল ধরেছে। আর একদল
অত্যাচারিত খেটে খাওয়া মানুষ সে তার অধিকার ফিরে পেতে অস্ত্রে সাজিয়েছিল। রাষ্ট্র নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা চালিয়েছে সেই যুদ্ধ। ভেঙে পড়েছে মধ্যবিত্তের সাধের সংসার, খুন হয়েছে হাজার হাজার শিশু, প্রতিটি বাড়ি খাঁ খাঁ করছে, যেন বাতাসে মৃত্যুর গন্ধ পাওয়া যায়। হাহাকার। কিন্তু সেই ধ্বংসের সময়ে, সেই প্রবল যন্ত্রণার সময়ে, সেই প্রবল রক্তপাতের সময়ে, মৃত্যুর সময়ে ওই নারীর কিন্তু মৃত্যু হলো না, ওই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। সে জেগে থাকলো, সে বেঁচে রইল। সমস্ত সমতলে ধরে গেল আগুন। অসহায় নারী পুরুষের উপর চালানো হলো অকথ্য অত্যাচারের রথ। গুলি করে মারা হলো। শিশুকে বাদ দেয়া হলো না, নারীকে বাদ দেয়া হলো না, বৃদ্ধকে বাদ দেয়া হলো না, বৃদ্ধাকে বাদ দেয়া হলো না, মেরে ফেলা হলো। যেরা থাকলে এরা দেশের বিপদ, যাদের সব থেকে বেশি অবহেলা করে রাষ্ট্র, যে এরা তো খেতে পায় না, এরা আমাদের কি করবে, এরা তো গরিব, এদের তো মনে সাহস নেই, তখন তারাই হয়ে গেল তাদের বিপদের কারণ। সুতরাং তাদের মেরে ফেলো। তাই সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, মানুষ মঙ্গল কামনায়, বিপদ থেকে বাঁচতে দেবতার পুজো করে। সেই দেবতা যারা মৌন নিথর, মানুষকে স্বর্গ সুখের লোভ দেখায়, মানুষকে হয়তো একদিন শান্তির কথা শুনিয়েছিল, নিবেদনের কথা শুনিয়েছিল, যে দেবতারা অসীম ক্ষমতাশালী, যে দেবতারা মৃত্যুর প্রভু, জীবনের প্রভু বলে সাধারণ মানুষ একদিন মেনে এসেছে, তাদের সেই দেবালয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধর্মীয় মূল্যবোধ ভেঙে পড়ল। প্রমাণিত হলো তাদের কোনো ক্ষমতা নেই। একদিন তারা হলুদ আলো আলোকিত করেছিল মানুষের হৃদয়, যে দেবতা আছেন, তারা আমাদের দেখবেন, তারা আমাদের পেটে অন্ন জোটাবেন। কিন্তু তা হলো না। তারা নিজেদের অস্তিত্ব মানুষের হাতে হারিয়ে ফেলল। অত্যাচারী, দাম্ভিক, স্বেচ্ছাচারী শাসকের হাতে, রাষ্ট্রের হাতে হারিয়ে ফেলল তাদের অস্তিত্ব। স্বর্গের মালিকানা তাদের নেই, মৃত্যুর মালিকানাও তাদের হাতে নেই। রাষ্ট্র যন্ত্র হয়ে গেল মৃত্যুর মালিক, রাষ্ট্র হয়ে গেল জীবন মরণের মালিক। তারা ভেঙে গুঁড়িয়ে দিল শান্ত দেবতাদের দেবালয়। উল্টে পড়ল মন্দির। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বারান্দা, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, শান্ত স্নিগ্ধ মধ্যবিত্ত এক সংসারের ছবি এখানে ফুটে উঠছে। শাশ্বতকালীন সেই ছবি, শান্ত একটা জীবন। গাছের নিচে শুয়ে থাকা, গাছের জল
পরিচর্যা করা, সুন্দর একটা ছোট বাড়ি, নিরুদ্বিগ্ন জীবন, দুবেলা দুমুঠো ভাত, সন্তান, স্ত্রী, সেই যে শান্ত জীবন উল্টো পাল্টা হয়ে গেল, সব ছন্ন ছাড়া হয়ে গেল, ভেঙে গুঁড়িয়ে গেল, নিষ্পৃষ্ট হলো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কেবল হাহাকার। যদি মৃত্যুকে উপহার না দেয় তাহলে খিদে। রাষ্ট্র তেমনি করে মেরে ফেললো নারী পুরুষ শিশুদের, তেমনি করে জ্বালিয়ে দিল আগুন যেখানে হাজার হাজার নিরীহ মানুষের স্বপ্নের জগৎ ছিল। তাদের কিছু ছিল না, তারা স্বপ্ন দেখতে ভালোবাসত, সেই স্বপ্নের গায়ে আগুন ধরিয়ে দিল, পুড়ে গেল স্বপ্নের ঘরবাড়ি। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। উন্নয়নের নামে, সভ্যতার নামে যে আকাশচুম্বী বিল্ডিং আমরা তৈরি করি, তাদের সেই দর্প ধুলোই মিশে গেল। কারণ যে কোনো উন্নয়ন মানুষের খিদের কথা বলে। উন্নয়ন মানে এই নয়, বড় বড় বিল্ডিং নয়। উন্নয়ন মানে পেটে ভাত। উন্নয়ন মানে তোমার উন্নয়ন নয়, উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন। তা যদি না হয় তাহলে একদিন বিদ্রোহের লেলিহান শিখা সব কিছু তোমার উন্নয়নকে খেয়ে নেবে, তোমার মানচিত্রকে খেয়ে নেবে। সেটাই হয়েছে, মেরুদা তাই দেখেছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। যে পাথরের মূর্তি, যে প্রাজ্ঞ ব্যক্তির মূর্তি আমরা বানিয়েছি শহরের কোণে কোণে, রাস্তার কোণে, রাস্তার বাঁকে, তারা যে সুসমাচার শোনাতে এসেছিল পৃথিবীতে, যে সুসমাচার তারা শুনিয়ে গেছেন, সেই সুসমাচার তাদেরই ব্যঙ্গ করেছে সেদিন। তাদের ভাঙা মাথা রাস্তায় গড়িয়ে পড়েছে। নিজেদের কাছে নিজেদের ব্যঙ্গের প্রতীক হয়ে উঠেছে তারা। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, সেখানে রক্ত লেগে গেছে। বলেছিল ভালো থেকো, বলেছিল এরকম করে ভাবো তোমরা ভালো থাকবে। যারা বলেছিল মানুষকে মেরো না, যারা বলেছিল মানুষকে ভালোবাসো, মানুষকে কাছে টানো, যারা বলেছিল মানুষের পেটে খিদের অন্ন জুটিয়ে দিও, কষ্টের দিনে তার মাথা কাঁধে নিও, আজ তাদের মাথায় রক্তের দাগ। আর এত বিভৎসতার মাঝে, এত নিরাশার মাঝে, এত আশাহীনতার মাঝে, ধ্বংসের মাঝে মেয়েটি কিন্তু মরেনি, সে অপেক্ষায় আছে। তাহলে তোমরা বলো, এই কবিতায় কে নায়ক, এই কবিতায় কে নায়িকা? এই কবিতায় একজনই নায়ক অথবা সে নায়িকা, সে হলো অপেক্ষা।
কোনো ব্যক্তির জন্য এই অপেক্ষা নয়, এই ফিরে আসা কোনো ব্যক্তির ফিরে আসা নয়, এই ফিরে আসা সুখের, এই ফিরে আসা আনন্দের, সার্বিক আনন্দের, এই ফিরে আসা ভর পেটের স্বস্তি। একদিন তারা ফিরবে, এই স্বপ্ন নিয়ে মানুষের জাগরণ। একদিন মানুষ ভুল বুঝবে, এই স্বপ্ন নিয়ে সেই নারীর প্রতীক্ষা। সুতরাং নারী একটি রূপক মাত্র, সে আশ্রয়ের মতো, সে দেশ অথবা দেশকালহীন মানুষ, সে একজন নারী, সে মানব অস্তিত্বের অর্ধাংশ, সে তো বাকি অর্ধেকের জন্য অপেক্ষা করবেই। সে না ফিরলে যে সে সম্পূর্ণ হবে না। সুতরাং যে গেছে সে তার অর্ধেক আত্মা গেছে, সে গেছে তার জন্য উপহার আনতে। সেই উপহার অনাহার থেকে মুক্তি, মানুষের মুক্তি, অত্যাচার থেকে মুক্তি, নিষ্পেষণ থেকে মুক্তি। সেই মুক্তিকে আমি কোনো দেশ দিয়ে, কোনো সময় দিয়ে বেঁধে দিতে পারবো না। যে চিলির কবি চিলির জন্য লিখেছেন, স্পেনে ছিলেন, স্পেনের জন্য লিখেছেন, এ কবিতা চিলির নয়, এ কবিতা স্পেনের নয়, এই কবিতা মানুষের কবিতা। এই নারী মানব অস্তিত্বের অর্ধাংশ। কতককে তার কাছে ফিরতে হবে, কিন্তু এখনো সে সময় আসেনি। তিনি ফিরবেন কিনা সেটা আমরাও বলতে পারছি না, কারণ সে স্বপ্ন পূর্ণ হয়নি। যখন, কিন্তু সে নারী তো জানে না, তার প্রিয়তমা, তার দয়িতা সে তো জানে না, তার অর্ধাংশ জানে না। সে জানে ফিরবে, কারণ আমি যে তাকে ছাড়া অসম্পূর্ণ, তাই তার অপেক্ষা, তাই তার দৃষ্টি পেতে রাখা। কিন্তু যে ফিরবে তার যে পাওয়া শেষ হয়নি, তার স্বপ্ন তো এখনো সার্থক হয়নি, মানুষের মুক্তি তো এখনো ঘটেনি। সুতরাং সে এখনো সব পাওয়া তার হয়ে ওঠেনি। যদি কোনোদিন হয়ে ওঠে, যদি কোনোদিন মানুষের মুখে আবার হাসি ফিরে আসে, গরিব নিষ্পিষ্ট মানুষের মুখে, যদি কোনোদিন ঘরে ঘরে ভাতের গন্ধ পৌঁছে যায়, সেদিন সে নিশ্চয়ই ফিরবে। তবে সে সময় এখনো আসেনি, আর এই হতভাগিনী তা জানে না। সুতরাং সে চেয়ে আছে দরজার সামনে, খোলা জানালার পাশে দাঁড়িয়ে, দূরের দিকে তাকিয়ে সে দেখছে ওই বুঝি কেউ আসবে, অথবা ওই বুঝি কেউ আসছে। এই অপেক্ষা চিরন্তন, এই চিরন্তন অপেক্ষা নিয়ে আমরা বেঁচে থাকি। ভালো সময়ে, সুসময়ে, যে আমরা একদিন সমস্ত ভণ্ডামি, সমস্ত চক্রান্তের মুখোশ খুলে দেব, খুলে যাবে। যাকে মানুষ অবহেলা করে, যাকে মানুষ তুচ্ছ মনে করে, তারা একদিন আগুনের মতো জ্বলে উঠবে। তাতেও কি প্রতীক্ষার অবসান হবে? আজ পর্যন্ত কি হয়েছে? হয়নি। সুতরাং প্রতীক্ষা চিরন্তন। কথক কবে ফিরবে, কখন ফিরবে? হয়তো ফিরবেই না, তো নিজেও জানে না আমি ফিরবো কিনা। সে শুধু জানে একজন অপেক্ষা করছে, এই অপেক্ষা করছে, এর মধ্যে তার আছে শক্তি। আমার জন্য দূরে কেউ কোথায় অপেক্ষা করছে, এই স্বপ্ন আমাকে শক্তি যোগাবে, এই ভাবনা আমাকে শক্তি যোগাবে। সেই অপেক্ষার শক্তি তার মধ্যে সঞ্চিত হয়ে চলেছে, সে তাকে শক্তি যোগায়। আমি একদিন ফিরবো,
আমার ভালোবাসার জনের জন্যে, আমার প্রিয় নারীর জন্যে, আমার প্রিয়তমার জন্যে আমি ফিরবো, কিন্তু কি উপহার নিয়ে? আমি যখন ফিরবো সে তো আমার কাছে কিছু চাইবে, কি দেব তাকে আমি? আমাকে দিতে হবে মানুষের মুক্তি, সমস্ত ভণ্ডামি থেকে, হিপোক্রিসি থেকে মুক্তি, খিদে থেকে মুক্তি, দুঃখ দুর্দশা থেকে মুক্তি। সেই মুক্তির উপহার নিয়ে গিয়ে তার হাতে আমি তুলে দেবো। তো সেই মুক্তি আগে আমি পাই বা না পাই, অপেক্ষা চিরন্তন। সেই মূর্তিমতী নারী, সেই অপেক্ষার রূপক। সে কত হে প্রিয়তম দ্বৈতা। তাহলে তোমরা বুঝলে যে এই সুন্দর কবিতার ভিতর দিয়ে আমরা মানব অস্তিত্বের চরম এক সত্যকে উপলব্ধি করলাম। অনুবাদ কবিতা পড়তে গিয়ে আমাদের মনে হয় যে আমরা মূল রস থেকে হয়তো বঞ্চিত হব, কিন্তু নবারুণ ভট্টাচার্যের এই অনুবাদ আমাদের তা কিন্তু বুঝতে দিল না। কবিতাটা খুব মন দিয়ে আর একবার পড়ে নিও, কবির জীবনকে একটু ফিল করো, মানুষের চা পাওয়াকে বুঝে নিও, তাহলে এই কবিতা থেকে কোনো প্রশ্ন তোমাকে আটকে দিতে পারবে না, কোনো নোটস মুখস্থ করতে হবে না। শুনলে আমি যেভাবে বললাম, যদি কে ভাবনাটাকে ঠিক সেইভাবে তুমি ফিল করো, তাহলে এর জন্য কোনো কোশ্চেন আনসার মুখস্থ করার প্রয়োজন নেই। যা তুমি বুঝবে সেটাই এই কবিতার জন্য শুধু ঠিক ভাবনার পথটাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দাও। আজ এই পর্যন্ত থাক, পরে আমি বাংলা বা অন্যান্য বিষয়েও কিছু কিছু তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।